হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সাফল্য ম্যাগাজিন থেকে অর্থাৎ মে মাসে যে সাফল্য ম্যাগাজিনটা বেরিয়েছে সেই ম্যাগাজিনের পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেটটা আছে সেই প্র্যাকটিস সেটের আমরা ম্যাথ সলভ করব। এই প্র্যাকটিস সেটটা তোমরা 52 নম্বর পেজে পেয়ে যাবে। আর ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, অর্থাৎ এই যে সাফল্য পুরো ম্যাগাজিনটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যাবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একটি ইঞ্জিনের চাকা 1.76 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার অক্ষের চারিদিকে 350 বার ঘোরে, তবে চাকার ব্যাস নির্ণয় করো। এই অঙ্কটা সার্কেল বৃত্ত থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে 350 বার ঘুরছে, 350 বার ঘুরে যাচ্ছে কত কিলোমিটার? এত কিলোমিটার। তাহলে একবার ঘুরে সে কত কিলোমিটার যাবে সেটা বের করব। তাহলে 350 বার ঘুরে সে যাচ্ছে কত? 1.76 কিলোমিটার। তাহলে একবার ঘুরে সে কত দূর যাবে? তাহলে 1.76 তলায় 350, আর এইখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে কি করব? একের পর দুটো শূন্য দিয়ে আমরা ভাগ করব, তাহলে দশমিকটা উঠে গেল। তাহলে এই একবারে সে এত কিলোমিটার কিন্তু যাচ্ছে। এবার কোশ্চেনে আমাদের চেয়েছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে এবার আমরা কি করব? কিলোমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে একের পর 5টা শূন্য দিয়ে আমরা গুণ করলে আমরা কি পেয়ে যাব? সেটা আমরা সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে এইদিকে এই নিচে দেখো 3টে শূন্য, আর এইদিকে 3টে শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটা দাও 7, 5 দিয়ে কাটা দাও 5 20 100। তাহলে এখানে কত হচ্ছে? 176 গুণিত 20। তাহলে একবার ঘুরে সে কত দূর, মানে কত সেন্টিমিটার যাচ্ছে? 176 গুণিত 20, তলায় কত? তলায় হচ্ছে 7, এত সেন্টিমিটার যাচ্ছে। এবার এখানে এটা যেহেতু বৃত্তর অঙ্ক, এবার বৃত্ত ক্ষেত্রে আমরা কি জানি? এরকম যদি বৃত্ত হয়, পুরো যখন এক পাক ঘুরবে এই চাকার ভরেই তো ঘুরবে, আর এই ধার বরাবর ঘোরা মানে আমাদের কি? সেটা আমাদের বৃত্তের পরিধি বরাবর ঘোরা, ঠিক আছে। তাহলে পরিধির ফর্মুলা আমরা কি জানি? 2πr। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। আর এক পাক ঘোরা মানে সেটা তার পরিধি বরাবর ঘুরবে, আর পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। আর এই এক পাক ঘুরছে কত সেন্টিমিটার? এত সেন্টিমিটার। তাহলে এইটার ভ্যালু হচ্ছে এটা, যে 176 গুণিত 20 তলায় হচ্ছে 7। তাহলে এখানে 2 গুণিত পাই মানে কি? 22/7, ঠিক আছে। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, এখান থেকে আমরা ব্যাসার্ধর মানটা পেয়ে যাব, যে 176 গুণিত 20 তলায় 7। এবার আমরা কাটাকুটির নিয়মটা কি জানি? সমানের ওপরের অর্থাৎ লব আর লব কাটাকুটি যাবে, হর কাটাকুটি যাবে, এই ওপর নিচ কাটাকুটি যাবে, কিন্তু কোনাকুনি কাটাকুটি যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই 7 কেটে দিলাম। তাহলে 2 দিয়ে এটা কাটা দিলে কত হবে? 2 দিয়ে এটা হবে 10, 2 দিয়ে 4, 3 দুগুণে 6, এই 8 দুগুণে 16, এটা দিয়ে কাটা দিলে হবে 8। তাহলে এদিকে মানে 22কে এই 176 দিয়ে কেটে কত হলো? 8 হলো। তাহলে আর ইকুয়াল টু কত হলো? 8 10 80 হলো। এবার আর মানে কি পেলাম? ব্যাসার্ধ পেলাম। এবার এখানে আমাদের ব্যাস চেয়েছে। ব্যাস মানে কি? ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাসার্ধের দ্বিগুণ মানে কি? তাহলে আর আছে, এটার সাথে দ্বিগুণ করে দাও, তাহলে 2r হয়ে গেল। এটাই হলো আমাদের ব্যাস। আর এর সাথে যখন 2 গুণ করলাম, এইদিকেও আমাদের 2 গুণ করতে হবে, তাহলে 8 দুগুণে 16 160। তাহলে ব্যাসটা কত পেলাম? 160 সেন্টিমিটার। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, চালের দাম 12.1/2% বৃদ্ধি পাওয়ায় একজন ব্যক্তি 18 টাকায় 250 গ্রাম চাল কম পান। বর্তমানে 1 কিলোগ্রাম চালের মূল্য কত? কোশ্চেনটা আমি আস্তে আস্তে বোঝাবো, ভালো করে একবার বুঝবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে, একবার বুঝে নিলে আর কোনো সমস্যা হবে না। দেখো, চালের দাম এত পার্সেন্ট বৃদ্ধি, এত পার্সেন্ট মানে কত? এটাকে আমরা একটু মুখেই সলভ করে নেব। তাহলে 12 দুগুণে 24 আর একে 25, এটাকে সলভ করে কত এলো? 25/2। 25/2 আর পার্সেন্ট উঠে তলায় 100 হয়, তাহলে ওপরের 25 আর নিচের 100 কেটে কত হবে? 4 হবে। তাহলে 4 দুগুণে 8, তাহলে 1/8।
ঠিক আছে, তাহলে এই 12.1/2% মানে হচ্ছে 1/8। এবার এদিকে কি পূর্ব অর্থাৎ আগে, এটাকে আমরা এইভাবে লিখছি, ঠিক আছে, যে আগে আর হচ্ছে বর্তমান, আগে অনুপাত হচ্ছে বর্তমান। আগে যদি 8 টাকা থাকে, তলেরটা হবে আমাদের আগে, ঠিক আছে, আগে যদি 8 টাকা দাম থাকে, এবার বৃদ্ধি পেয়েছে কত, 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানে কত টাকা হবে, 9 টাকা হবে। এটা আমরা কি পেলাম, প্রাইসের রেশিও পেলাম। এবার আমরা কি করব, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণের রেশিওটা বের করব। তাহলে পরিমাণের রেশিওটা একটু উল্টে যাবে, কেন উল্টে যাবে, কারণ প্রাইসের রেশিও আর কোয়ান্টিটির রেশিও সবসময় ব্যস্ত অনুপাতে থাকে। এবার ব্যস্ত অনুপাতে কেন থাকে, কারণ প্রাইসের রেশিও অর্থাৎ কোনো দ্রব্যের দাম যদি কম হয় তুমি দ্রব্যটা বেশি কিনবে, আর যদি দাম বেশি হয় দ্রব্যটা কম কিনবে। তো এবার এখানে যখন এই পরিমাণের রেশিও হয়ে গেল, প্রথমে 9 ইউনিট পাচ্ছিল, এখন পাচ্ছে 8 ইউনিট। কত ইউনিট কমলো, এখানে 1 ইউনিট কমলো, কিন্তু অরিজিনাল কত ইউনিট কমেছে, 250 গ্রাম চাল কম পান, এখানে কম পান বলাই আছে। তাহলে অরিজিনাল কত, 250 গ্রাম কম পেয়েছে, আর এখানে আমাদের 1 ইউনিট কম বলছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 250 গ্রাম। এবার 250 গ্রাম আছে, আর এই কোশ্চেনে কী চেয়েছে, 1 কিলোগ্রাম চালের দাম। তাহলে 1 কেজি চালের দাম কত, তাহলে এখানে আমরা এই গ্রামটাকে যদি 1000 দিয়ে ভাগ করি, তবে আমরা কি পাবো, কেজি পেয়ে যাব। তাহলে এখানে 1/4 কেজি হয়ে গেল। ঠিক আছে, 1000 দিয়ে কেন ভাগ করলাম, কারণ এখানে কেজি আছে, আর এটা আমাদের গ্রামে পেয়েছিলাম, তাহলে গ্রামটাকে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1/4 কেজি। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/4 কেজি। এবার আমরা কোশ্চেনে যা যা বলবে সেইভাবে আমরা অঙ্ক করব। বর্তমানে 1 কেজি চালের দাম কত, বর্তমানটা চেয়েছে, তাহলে বর্তমানে এই 8 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/4 কেজি, 1/4 কেজি। তাহলে এখানে 8 ইউনিটের ভ্যালু কত, তাহলে 8 ইউনিটের ভ্যালু হবে 1/4 গণিত কত, 8, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, অর্থাৎ 8 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 2 কেজি। তাহলে এখানে আমাদের 8 ইউনিটের জায়গায় কত হওয়ার কথা ছিল, 2 কেজি, যেটা তুমি 18 টাকায় পেয়ে যাবে। তাহলে এখানে 2 কেজির দাম তুমি কত টাকায় পাচ্ছ, 18 টাকায়। এই টাকাটা কি বর্তমানে বলা থাকলে বর্তমানেরটাই, ঠিক আছে। তাহলে এখানে 2 কেজি তুমি যেটা পাচ্ছ, মানে এই ইউনিটটার ভ্যালু হচ্ছে 2 কেজি, এটা তুমি কত টাকায় পাচ্ছ, 18 টাকায়। তাহলে এখানে এই 2 কেজির ভ্যালু কত, 2 কেজির ভ্যালু হচ্ছে 18 টাকা। তাহলে এখানে কোশ্চেনে চেয়েছে 1 কেজির ভ্যালু কত, তাহলে 1 কেজির ভ্যালু হবে 9 টাকা, অপশান বি। কোশ্চেন 3, একজন ব্যক্তি 720 টাকায় 20 ডজন ডিম ক্রয় করলেন। যদি তিনি 20% লাভ করতে চান, তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত টাকা। তাহলে সে কিনেছেন, প্রথমে আমরা ক্রয় মূল্য লিখব, ঠিক আছে, সিপি। 20 ডজন ডিমের দাম 720 টাকা, 20 ডজন। তাহলে আমরা কি জানি, 1 ডজন ডিম সমান কত টাকা, 1 ডজন ডিম সমান কটি, 12টি। তাহলে 20 ডজন ডিম সমান কত হবে, তাহলে 20 ডজন ডিম সমান কত হবে, 12 দুগুণে 24, অর্থাৎ 240টি ডিম। তাহলে 240টি ডিমের দাম সে কত টাকায় কিনেছে, 720 টাকায়। তাহলে একটি ডিম কত টাকায় কিনেছে, তাহলে এই 720কে 240 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত হবে, 3। তাহলে একটি ডিম সে 3 টাকায় কিনেছে ক্রয় মূল্য। এবার 20% লাভে বিক্রি করতে চান, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, তাহলে 20% কথাটার অর্থ কি, 1/5। প্রফিট বলা থাকলে কি হয়, প্রফিট বা লস যাই বলা থাকুক, নিচেরটা আমাদের ক্রয় মূল্য হয়ে যায়। তাহলে 5 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করবে, মানে সে বিক্রয় নিশ্চয়ই করবে 6 টাকায়। ক্লিয়ার। এবার এখানে হলো যে এখানে সে কিনেছে 3 টাকায়, কিন্তু এখানে বলা আছে 5 টাকায় কিনেছে, কিন্তু এখানে বলা আছে 3 টাকায় কিনেছে। এটা কেমন কথা হয়ে গেল না, এখানে যেটা বলা আছে 5 টাকায় কিনেছে, তাহলে আমরা বলতে পারি এই 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে 3। 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 3 তলায় 5। তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3/5, তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 3/5 হয়, তাহলে এখানে আমাদের 6 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটাকে গুণ করে দাও। তাহলে এখানে 3 6 18, 18 তলায় হচ্ছে 5, 3 5 15, আর 15 3 0 5 6 30, 3.6 টাকা, অর্থাৎ 3.6, অপশান ডি সঠিক অ্যান্সার, 3.60 টাকা।
990 টাকাকে 3 ভাগে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রথম অংশের অর্ধেক দ্বিতীয় অংশের 1/3 এবং তৃতীয় অংশের 1/5 সমান হয়। তাহলে 3টে ভাগ, প্রথম ভাগটাকে আমরা এ ধরলাম, দ্বিতীয় ভাগটাকে বি আর তৃতীয় ভাগটাকে সি ধরছি। এবার প্রথম অংশের অর্ধেক বলা আছে, তাহলে এর অর্ধেক, তাহলে এর অর্ধেক মানে কি, তাহলে এ গণিত অর্ধেক মানে কি 1/2, তাহলে এখানে এর সাথে 1 গুণ করলে ওপরে এ হবে, তলায় 2 হবে, তাহলে এর অর্ধেক মানে প্রথম অংশের অর্ধেক মানে হচ্ছে কত a/2। এইভাবে সলভ করলাম। একই কনসেপ্ট আমরা কি করব, দ্বিতীয় অংশের 1/3 অংশ বলা আছে, তাহলে দ্বিতীয় অংশটাকে যদি বি ধরি তাহলে 1/3 অংশ মানে কি, ওপরে তো 1, 1-এর সাথে বি গুণ করলে ওপরে বি হবে আর তলায় কি হবে 3 হবে, সমান। প্রতিটার সমান বলা আছে তাই আমরা কিন্তু সমান লিখছি। আর তৃতীয় অংশটাকে আমরা সি ধরলাম, তাহলে এখানে কি বলা আছে 1/5 অংশ, তাহলে ওপরে 1 গুণ করলে সি হবে আর তলায় হবে 5। এবার এই কনসেপ্টটা তোমরা এই অনুপাত সমানুপাতে করেছো, যার সামনে যেটা থাকে তার সেটা মান হয়ে যায়। এটাই হচ্ছে শর্ট ট্রিক্স, যে যার সামনে এরকম যখন মান দেওয়া থাকে ওপরটার নিচে যেটা থাকে তার সেটা মান, অর্থাৎ এ এর মান হয়ে যাবে কত, এ এর মান হয়ে যাবে 2, বি এর মান হয়ে যাবে 3 আর সি এর মান হয়ে যাবে 5। টোটাল কত ইউনিট টাকা, 3, 2, 5 আর 5 হচ্ছে 10 ইউনিট টাকা টোটাল টাকা। এখানে হচ্ছে আমাদের 10 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে 990 টাকা, তাহলে 10 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 990 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে একটা 0 0 কেটে দাও, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 99 টাকা। তাহলে এখানে বলা আছে 3টে অংশের আমাদের মান বের করতে হবে, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 99 হলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 99 গুণ করো। 3 ইউনিটের ভ্যালু কত হবে, এটার সাথে 99 গুণ করো আর এটার সাথে 99 গুণ করো, তাহলে এটাকে গুণ করলে 9 দুগুণে 18, 19, 198 হচ্ছে প্রথমটা, 198। তারপরে কত 3 9 27, একটাতে 7 আছে অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ এটাকে গুণ করলে কত হবে 297 আর এটাকে গুণ করলে কত হবে 495। ঠিক আছে, তাহলে অপশান বি এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 5, 4900-র সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি যথাযথ ঘন হবে। তাহলে এখানে এই 9-এর যদি ঘন দেখি, মানে 9কে 9-এর কিউব অর্থাৎ 9কে 3 বার গুণ করলে কত হবে 729 হবে। এবার 13কে যদি আমরা 13-র ঘন যদি বের করি, 13কে 3 বার গুণ করে দেখতে হবে, তাহলে 13কে 3 বার গুণ করলে কত হবে 2197। আর 11কে এবার দেখো এখানে আমাদের এই 4900-র কাছাকাছি আসতে হবে, তাহলে এখানে 2197 আর 4900-র মধ্যে অনেকটা ডিফারেন্স, তাহলে এর থেকে ছোট তো আর হবে না 11। 17-র কিউব যদি দেখি আমরা কত হবে, 17-র কিউব হবে, কোশ্চেনটা হচ্ছে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি যথাযথ ঘন হবে। এই সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে, ঠিক আছে, এই সংখ্যাগুলো যোগ করে আমাদের দেখতে হবে। তো এখানে আমাদের এই ঘনগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। যেমন 17-র ঘন যদি করি, 17-র কিউব কত হয় 4913, 4913, এটা হচ্ছে 17-র কিউব। তাহলে এইটাই আমাদের মানে কাছাকাছি সংখ্যা, তাহলে 4900-র সাথে মিনিমাম যদি আর 13 যোগ করি তাহলে কত হয়ে যাবে, তাহলে মিনিমাম যদি 13 যোগ করি তবে সেটা আমাদের 4913 হবে, যেটা আমাদের 17-র কিউব হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কারণ এইগুলোর শর্ট ট্রিক্স নেই, কারণ এখানে যদি বলা হতো পূর্ণ ঘনর জায়গায় কত যোগ করলে, ঘনর জায়গায় যদি বর্গ বলতো তবে হয়তো ভেঙে ভেঙে করা যেত, কিন্তু এগুলো আমাদের জানতে হবে। প্রথমে হয়তো তুমি 16-র কিউব করলে, তারপর 17-র কিউব করলে, এভাবে করতে হবে। 17-র কিউব যেমন 4913 হয়, তাহলে 4900-র সাথে আর 13 যোগ করলে সেটা মানে মিনিমাম আর 13 যোগ করলে সেটা আমাদের ঘন হবে। ঠিক আছে, অপশান সি। কোশ্চেন 6, 2.3 স্কোয়ার প্লাস 23.3 স্কোয়ার প্লাস 233.3 স্কোয়ার বাই 0.23। এবার এখানে দেখো এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এটাকে জেড ধরি, তাহলে এখানে ওপরে কি হচ্ছে দেখো, রুটের মধ্যে হচ্ছে আমাদের এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার। ক্লিয়ার?
2.3কে আমি এক্স ধরেছি, কিন্তু এখানে আছে 0.23। তাহলে এক কাজ করি, এখানে দশমিক যখন এক ঘর পেছাবো মানে কি করতে হবে, আমাদের নিচে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই সংখ্যাটা, এই দশমিকটা কি হবে, এক ঘর পেছিয়ে যাবে, অর্থাৎ 2.3 হয়ে যাবে। এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে, এই দশমিকটা আমাদের এখানে চলে আসবে। আর এই 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এই দশমিকটা আমাদের এখানে চলে আসবে। তাহলে এটার অর্থ হলো কি, তাহলে 2.3 হলো যেটার ভ্যালু এক্স। তাহলে এখানে আমরা কি লিখলাম, এক্স বাই 10, এটাকে এইভাবে লিখতে পারি তার স্কোয়ার, প্লাস এই 23.3টাকে ওয়াই ধরেছি, তাহলে ওয়াই তলায় 10 তার স্কোয়ার, প্লাস জেড তলায় 10 তার স্কোয়ার। তাহলে রুট ওপরে কত হচ্ছে, এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার, নিচে কি হচ্ছে, তাহলে এক্সের সাথে এই স্কোয়ার গুণ করলে কত হবে, এক্সের স্কোয়ার হবে, তলায় কত 10-এর স্কোয়ার 100, প্লাস ওয়াইয়ের স্কোয়ার তলায় হচ্ছে কত 100, প্লাস জেডের স্কোয়ার তলায় হচ্ছে 100। তাহলে এখানে তলায় আমরা কি করব, এই রুট ওপরে কত এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার, এটা পড়ে আছে। তলায় আমরা কি করব, এই 1/100 যদি কমন নিয়ে নিই, তাহলে এই 1/100 কমন নিয়ে নিলে তাহলে কি পড়ে থাকবে, তাহলে ওপরে আমাদের পড়ে থাকবে এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার। তাহলে এটা আমাদের কাটাকুটি যাবে। তাহলে এখানে রুট আমাদের কি হলো, ওপরে কিছু নেই মানে 1 পড়ে আছে, আর তলায় 1/100 পড়ে আছে। এই বাই 100টা উল্টে আবার কি হবে, উল্টে ওপরে 100 হয়ে যাবে। তাহলে এখানে 100 বাইরে বেরিয়ে এসে 10 হবে, কারণ 10-এর বর্গমূল হয় আমাদের 100, ঠিক আছে, 10-এর স্কোয়ার 100 হয়। তাহলে অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোনো নির্দিষ্ট পরিমাণ মূল্য প্রতি বছর 1/5 করে বৃদ্ধি পায়, বর্তমান মূল্য যদি 10,000 টাকা হয় তবে 3 বছর পর মোট মূল্য কত। তাহলে প্রেজেন্ট মূল্য কত হচ্ছে 10,000 টাকা, এটার 1/5 করে বৃদ্ধি পাচ্ছে। 1/5 মানে কি, প্রথমে যদি 5 হয়, এখন 1 বৃদ্ধি পেয়ে হবে কত 6, মানে 6/5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে 3 বছর পর কত হবে, তাহলে প্রথম বছর পর হবে 6/5, তার পরের বছর হবে 6/5, তার পরের বছর হবে 6/5। এবার এটা যদি কাটি তাহলে 5 5 25, 4 25 100, অর্থাৎ 40, 5 দিয়ে এটা কাটা দিলে কত হবে, 5 8 40। 6-এর কিউব হয় 216, 216-র সাথে যদি 8 গুণ করি তাহলে কত হবে, 6 8 48-এর 8, হাতে থাকলো 4, 8 × 8 4 12, 2 হাতে থাকলো 1, 8 2 16, আর একে হচ্ছে 17, 1728। কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। ও এইদিকে দেখো আমাদের আর একটা শূন্য থাকবে, এদিকে 4 25 100, মানে এদিকে আমাদের 400 ছিল, এটাকে এই 405 দিকে এটা আমাদের 80 হবে। তাহলে এখানে 80 গুণ করলে আমাদের শেষে একটা শূন্য এক্সট্রা থাকবে, ঠিক আছে, 17,280 টাকা, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 8, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের আয়তন কত। তাহলে প্রথমে এটা যদি আমাদের একটা ঘনক হয়, কিউব, এটা হচ্ছে আমাদের কিউব। এবার এই কিউব থেকে আমাদের একটা নিরেট গোলক আছে, অর্থাৎ এই গোলকটা আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে, এইভাবে একটা গোলক আছে। এই গোলকটাকে যদি কেটে আমি বের করি তাহলে এই গোলকটা এই টোটাল এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক। তাহলে দৈর্ঘ্যটা কত, আমাদের এই বরাবর টোটাল এক্স একক দৈর্ঘ্য আছে, আর এই গোলকটাও আমাদের এই বরাবরই হবে, ঠিক আছে, একটু ভালো করে বুঝবে। টোটাল এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট মানে এই ধারটা টোটাল বলা আছে আমাদের কত, এই টোটাল এই ধারটা বলা আছে আমাদের এক্স একক। তাহলে এই ধারটা যেটা হবে, এই মাঝের ধারটা সমান হবে, তারপরে এই ওপরের ধারটাও আমাদের সমান হবে, কারণ এক্স একক। তাহলে মাঝের ধারটা আমাদের এক্স একক ধরি। এবার এই গোলকের এই এক প্রান্ত থেকে এই গোলকটা আমাদের 3D হবে, তো এখানে আমরা কি করলাম, কেটে এখানে 2D করলাম। তাহলে এখান থেকে এইটাকে কাটবে, তাহলে এখানে কাটছে মানে গোলকটা হয়ে গেলো আমাদের এরকম, ঠিক আছে। এবার এরকম হলো, তাহলে এই মাঝে তো এই দাগটা থাকছেই এক্স একক,
তাহলে এখানে আমাদের এইটা একটা বৃত্ত হচ্ছে, এই বৃত্তের এই মাঝে যখন পুরো এরকম থাকে, বৃত্তের অর্ধেক যদি দাগ থাকে সেটা হতো ব্যাসার্ধ, পুরোটা আছে মানে হচ্ছে আমাদের কি ব্যাস। তাহলে এখানে 2r মানে ব্যাস, এটা যদি অর্ধেক ব্যাস হয় তাহলে এই দিকটাও আমাদের r হবে, তাহলে আর যোগ করলে কত হবে 2r, এটা হচ্ছে আমাদের ব্যাস। ঠিক আছে, আর এই ব্যাসটার ভ্যালুই বলা আছে এক্স একক, তাহলে এটার ভ্যালুই কত এক্স একক। তাহলে এখানে আর ইকুয়াল টু কত হবে, তাহলে x/2, এটা এইভাবে করতে পারি। প্রথমে এই কাজটা করলাম। এবার বলা আছে কি গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। তাহলে এখানে 4/3, এই 4/3 লিখলাম, পাইটা রেখে দিলাম কারণ অপশানে পাই আছে, আর কিউব, আর এর ভ্যালু হচ্ছে কত x/2 ইন্টু x/2 ইন্টু x/2। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 2 আর 2, 2 দুগুণে 4, তাহলে এই 4 কাটা গেল। তাহলে এখানে 3, এই তলায় ওপরে 1 হচ্ছে, তাহলে এখানে ওপরে 1 লিখলাম, তলায় 3 আর 2 হচ্ছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে তলায় 6, তারপরে এই পাই পড়ে থাকছে আর এদিকে এক্স 3টে পড়ে থাকছে অর্থাৎ x3, তাহলে 1/6 পাই x3, অপশান ডি সঠিক অ্যান্সার। কোশ্চেন 9, একটি ট্র্যাপিজিয়ামের পরিসীমা 58 সেন্টিমিটার ও এর অসমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 20 সেন্টিমিটার। যদি ক্ষেত্রফল 152 বর্গ সেন্টিমিটার হয় তবে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? একটা ট্র্যাপিজিয়াম অর্থাৎ এই রকম, এটা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, এবার ট্র্যাপিজিয়ামের দূরত্ব মানে এটা হচ্ছে আমাদের এই হাইট, এটাই হচ্ছে আমাদের দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, এই হাইটটা। এবার এখানে এই দুটো হচ্ছে আমাদের এই সমান্তরাল, আর এই দুটো হচ্ছে দাগ, সেটা হচ্ছে আমাদের অসমান্তরাল। তাহলে পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরালটাকে দন্তাস লিখলাম আর অসমান্তরালটাকে লিখলাম। পরিসীমা ইকুয়াল টু সমান্তরাল প্লাস অসমান্তরাল। এবার পরিসীমা ইকুয়াল টু বলা আছে কত 58, তাহলে এই পরিসীমার সামনে পরিসীমাটাকে লিখলাম। এবার অসমান্তরালটাকে বলা আছে কত 20 সেন্টিমিটার, তাহলে সমান্তরাল কত আছে সেটা আমরা বের করব। তাহলে অসমান্তরাল বাহুদ্বয় কত বলা আছে 20 সেন্টিমিটার, তাহলে এখানে 20 লিখলাম। তাহলে গেলে সমান্তরাল বাহুদ্বয় কত হবে, তাহলে 58 প্লাস 20টা এদিকে হবে -20, তাহলে কত হবে 38। ঠিক আছে, 38 সেন্টিমিটার, এটা হলো সমান্তরাল বাহুদ্বয়। এবার এখানে আমাদের এই ক্ষেত্রফল চেয়েছে, এই ক্ষেত্রফল বলা আছে, আমাদের বাহুদ্বয়ের দূরত্ব চেয়েছে। তাহলে এখানে আমাদের দূরত্বের ফর্মুলা কি, এই ক্ষেত্রফলের ফর্মুলা, যে ট্র্যাপিজিয়ামের যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু গণিত হচ্ছে উচ্চতা। এই উচ্চতা এটাই হচ্ছে আমাদের এদের মধ্যে দূরত্বটা। ঠিক আছে, তাহলে এখানে হাফ গণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গণিত উচ্চতা। তাহলে এখানে হাফ গণিত সমান্তরাল বাহুদ্বয় কত পেয়েছি 38 পেয়েছি, ইন্টু উচ্চতাটা আমাদের বের করতে হবে। আর এখানে ক্ষেত্রফল কত বলা আছে 152 বর্গ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলের সামনে ক্ষেত্রফল লিখব। তাহলে এখানে সামনাসামনি কাটাকুটি যায়, তাহলে 2 দিয়ে কাটা দিলে 2 কে 2, 19 দুগুণে 38, 19 এই দিয়ে কাটা দিলে কত হবে 8 হবে। তাহলে এইচ ইকুয়াল টু কত পেলাম 8 সেন্টিমিটার, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি। অঙ্কটা আরেকবার বলে দিই, পরিসীমা ইকুয়াল টু কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল প্লাস অসমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো পরিসীমা বলা আছে এখানে 78, এবার সমান্তরাল বাহুদ্বয়টা আমাদের বের করব, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, আর অসমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বলাই আছে 20 সেন্টিমিটার। তাহলে সমান্তরালটা এটা এদিকে এলে মাইনাস হয়ে গেল, তাহলে 38 সেন্টিমিটার হলো। এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ গণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, আর এই উচ্চতাটা বের করা মানেই আমাদের এই দূরত্বটা বের করতে পারবো। তাহলে হাফ ইন্টু সমান্তরাল 38 ইন্টু উচ্চতা, আর ক্ষেত্রফল আমাদের বলাই আছে 152, এটা কাটাকুটি করে 8 সেন্টিমিটার, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেন 10, অর্ঘ্য ও অভিজিতের মোট আয়ের অনুপাত 5:3, তাদের ব্যয়ের অনুপাত 7:4। যদি অর্ঘ্য তার আয়ের 30% সঞ্চয় করে তবে অভিজিৎ কত শতাংশ সঞ্চয় করবে? তাহলে তার আয়, এখানে আমরা আয় লিখলাম কত 5:3, তাহলে একটাকে ধরলাম কত 5x আর একটাকে ধরলাম 3x। ঠিক আছে, একটাকে 5x আর একটাকে ধরলাম 3x। তাদের ব্যয় কত, ব্যয়ের রেশিও বলা আছে কত, একটাকে 7y আর একটা হচ্ছে 4y, 7y আর একটা হচ্ছে 4y। এবার যদি অর্ঘ্য তার আয়ের 30% সঞ্চয় করে, তাহলে অর্ঘ্যর এদিকটা হচ্ছে অর্ঘ্য
মানে এটাকে অর্ঘ্য অর্থাৎ এ ধরলাম, আর অভিজিৎটাকে আমরা বি ধরলাম। এবার অর্ঘ্য তার আয়ের 30% সঞ্চয় করে, আর সঞ্চয় ইকুয়াল টু কি, আয় মাইনাস ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় মাইনাস করলে সঞ্চয় হয়, তাহলে 5x মাইনাস 7 হয়, এটা সঞ্চয়। আর এই সঞ্চয় ইকুয়াল টুই বলা আছে কি, তার আয়ের 30%। তাহলে অর্ঘ্যের আয়ের 30%, আয় হচ্ছে 5x, এর 30% অর্থাৎ কত, 30/100। 0 0 কাটা গেল, 5 দিয়ে 2, এই 2টা কী হবে, এই দিকের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10x মাইনাস 7 দুগুণে 14y, এটা ইকুয়াল টু 3x। এক্সগুলোকে একদিকে করি, তাহলে 10x ছিল প্লাস 3xটা এদিকে মাইনাস 3x হবে, মাইনাস 14y সমানের এদিকে গেলে 14y প্লাস 14y। তাহলে এদিকে হচ্ছে কত, 7x, এটা ইকুয়াল টু হচ্ছে 14y। তাহলে এখানে আমাদের 7 দুগুণে কাটালে 7 দুগুণে 14, তাহলে x ইকুয়াল টু কত, 2y। এবার এখানে বলা আছে কি, অভিজিৎ কত শতাংশ সঞ্চয় করে। তাহলে অভিজিৎটাকে বি ধরেছি, সঞ্চয় করে কত শতাংশ, তাহলে আয় থেকে ব্যয় মাইনাস করলে সঞ্চয় হয়। তাহলে এখানে তার সঞ্চয়টা আমরা বের করি, তাহলে এখানে কত হচ্ছে 3x মাইনাস 4y, এটা তার সঞ্চয়। এবার পার্সেন্টেজ যখন সঞ্চয় বের করতে হয়, তখন কি করব, ওপরে সঞ্চয়টাকে লিখব, সঞ্চয় অর্থাৎ এস লিখছি, ঠিক আছে, সঞ্চয়টাকে ওপরে লিখব, তলায় তার আয়টাকে লিখব ইন্টু 100। তাহলে আয় কত টাকা, তাহলে তার আয় হচ্ছে 3x টাকা ইন্টু 100, এটা হচ্ছে তার সঞ্চয়, পার্সেন্টেজ সঞ্চয়। এবার 3x, এক্সের ভ্যালু কত, 2y। তাহলে এখানে 3x, ঠিক আছে, 3 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত, এক্সের জায়গায় আমরা এই এক্সের মানটা লিখব 2y, তাহলে 3 দুগুণে 6y হলো, তাহলে ওপরে হলো 6y মাইনাস 4y, তলায় কত 3x, 3x মানে কত 6y, আর ইন্টু 100। তাহলে এদিকে কত হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 2y, তলায় 6y ইন্টু 100। তাহলে এইদিকে আমাদের এই ওয়াই কাটা গেল, 2 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, তাহলে ওপরে 100, তলায় হচ্ছে 3, তাহলে 33 3 99, 1/33% সঞ্চয়, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 7-এর গুণিতক নির্ণয় করো যা 6, 9, 15 ও 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 অবশিষ্ট থাকবে। তাহলে 7-এর গুণিতক, তাহলে এখানে আমাদের প্রথমে আমরা দেখব, এটা আমাদের অপশন টেস্ট করে হবে কোন অপশনটা আমাদের 7-এর গুণিতক হবে। যদি দুটো অপশন 7-এর গুণিতক হয়, তাহলে কি করব, 6 দ্বারা ভাগ করে দেখব, 4 ভাগশেষ থাকতে হবে, 9 দ্বারা ভাগ করেও দেখব, 4 ভাগশেষ থাকতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা অপশন টেস্ট করব। প্রথমে এটাকে 7-এর গুণিতক থাকতে হবে, তাহলে এখানে 7 দিয়ে যেন ভাগ যায়, তাহলে 7 দিয়ে এটা যদি ভাগ যায়, তাহলে 7 দুগুণে 14, 44 ভাগশেষ 44, তাহলে এটা আমাদের শেষে 44 থাকছে, 7 দিয়ে ভাগ যাবে না, অপশান এ হবে না। এটা যদি 7 দিয়ে পাঠাই, তাহলে 7 একে 7 24, তাহলে 3 7 21, তাহলে এটাও 7 দিয়ে ভাগ যাবে না, এটা 7 দিয়ে যাবে, 3 7 4 7 28, 3 7 21 64, এটাও 7 দিয়ে যাবে না, এটা 7 দিয়ে 5 7 35, 7 দুগুণে 14, তাহলে এটা 7 দিয়ে যাচ্ছে, তাহলে এটাই আমাদের অপশান ডি, একটাই 7 দিয়ে যাচ্ছে। এবার তুমি যদি 6 দ্বারা ভাগ করে দেখো, তাহলে 6 6 36, দেখো 4 ভাগ শেষ থাকছে, তুমি যাই ভাগ করে দেখো, এই প্রতিটাতে 9 দিয়ে ভাগ করে থাকলেও 4 ভাগ শেষ থাকবে, 15 দিয়ে ভাগ করলেও 4 ভাগ শেষ থাকবে, তাহলে অপশান ডি এটা আমাদের সঠিক অ্যান্সার। একটি যাত্রায় 1-এর তৃতীয়াংশ পথ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 1-এর চতুর্থাংশ পথ 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অবশিষ্ট পথ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সম্পূর্ণ করা হয়। তাহলে প্রথমে এখানে আমরা 3টে পথ বের করব, ঠিক আছে, এইভাবে 3টে দাগ টানলাম। প্রথমে 1-এর 3 অংশ বলা আছে পথ, তাহলে প্রথমে আমরা 1-এর 3 অংশ লিখলাম, তারপর কত 1-এর 4 অংশ, তাহলে এখানে 1-এর 4 অংশ লিখলাম, তারপরে বাকি অংশ অর্থাৎ অবশিষ্টটা চেয়েছে, তাহলে অবশিষ্ট আমরা এইভাবে বের করব, এই নিচে আমরা বের করছি যে 1 মাইনাস 1/3 মাইনাস 1/4, তাহলে এখানে 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে এদিকে কত হবে 12 মাইনাস 4 মাইনাস 3, তাহলে 12 মাইনাস 7, মাইনাস মাইনাসে প্লাস হয়, মানে এই মাইনাস প্লাস 7, তাহলে মাইনাস 7, তলায় 12, তাহলে কত হচ্ছে এদিকে 5/12, ঠিক আছে, অবশিষ্টটা কত হচ্ছে 5/12। এবার টোটাল পথটা কত ধরবো,
এখানে যাত্রাপথের গড় গতিবেগ স্পিড ইকুয়াল টু কী জানি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এবার ডিস্টেন্সটা কত ধরবো, এই ডিস্টেন্সটা ধরবো এই নিচেরগুলোর লসাগু, তাহলে সুবিধা হবে কাটাকুটিতে। তাহলে 3, 4, 12 লসাগু 12 হয়, তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা 12 ধরলাম। ঠিক আছে, তাহলে ওপরে 12 লিখলাম। তাহলে এখানে টোটাল দেখো বলা আছে এক যাত্রায় 1/3 পথ, তাহলে 12 কিলোমিটারের 1/3 পথ মানে কত, তাহলে 3, 4, 12 অর্থাৎ 3, 4, 12 অর্থাৎ 4 কিলোমিটার হচ্ছে 1/3 পথ। 12 কিলোমিটারের 1/3 পথ মানে হচ্ছে 4 কিলোমিটার। 12 কিলোমিটারের 1/4 পথ মানে কত, তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে 3 অর্থাৎ 3 কিলোমিটার। আর 12 কিলোমিটারের 5/12 পথ মানে কত আছে, বাকি অংশ মানেই 5/12, তাহলে এই দিকে হচ্ছে 5 কিলোমিটার পথ। এবার এই প্রথমটার গতিবেগ কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয়টার গতি কত 30 কিলোমিটার প্রতি ঘন্টা, আর তৃতীয়টার গতি হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে এটার টাইমটা বের করো, তাহলে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে আমাদের এই প্রথম অংশের দূরত্ব কত 4 আর গতিবেগ কত 20, এদিকে কত 3/20 আর এদিকে 3/30 আর এদিকে কত 5/50। এটা হচ্ছে টাইম। 4 দিয়ে কাটা দাও 1/5, 3 দিয়ে কাটা দাও 3 × 10 = 30, 5 × 10 = 50, 1/10। তাহলে এর টাইমটা এবার 1/5, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত 12 কিলোমিটার, টোটাল টাইম কত 1/5 প্লাস 1/10 প্লাস হচ্ছে 1/10। তাহলে এই ওপরে কত হচ্ছে, ওপরে 12 আর এখানে 5, 10, 10-এর লসাগু হচ্ছে কত 10। এই 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2 প্লাস এদিকে হচ্ছে 1 প্লাস 1, 2 × 3 = 1 × 4। তাহলে এদিকে কত হচ্ছে দেখো 12 তলায় এটাকে এই 2 1 × 3 = 4/10/10টা উল্টে আবার উপরে চলে যাবে। তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হবে 4 × 3 = 12, তাহলে 3 × 10 = 30। ঠিক আছে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে যাবে গড় গতিবেগ। কোনো দ্রব্যের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের পার্থক্য 208 টাকা, যদি লাভের হার 26% হয় তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা। তাহলে লাভের হার 26% কথাটার অর্থ কি, যদি 26% উঠে কি হয় তলায় 100 হয়, 2 দিয়ে কাটা দিলে 13, ওপরে 13, তলায় হচ্ছে কত 50। এইটা লাভ বলা আছে, তাহলে প্রফিট যখন বলা থাকে নিচেরটা কি হয় ক্রয় মূল্য। এবার 13 টাকা লাভ, 50 টাকায় কিনে 13 টাকা লাভ মানে বিক্রয় মূল্য কত 63 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার এখানে আমরা দেখছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 208 টাকা বলা আছে, আর এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য কত 13 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে না ভাই 208 টাকা। তাহলে 13 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 208, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 13 × 13 17 × 78, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 16, 1 ইউনিটের ভ্যালু 16, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 63 ইউনিট, তাহলে 63 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 16 গুণ করে দাও, তাহলে 3 × 16 = 48-এর 8, হাতে থাকলো 4, আর 6 × 16 = 96, আর 6 × 16 = 60, আর 36 96, 96 আর 4 হচ্ছে 100, তাহলে 1008 টাকা এটা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য, অপশান সি। যদি রুট 255, এখানে 255 হবে না 225, ঠিক আছে, রুট 225-এর ভ্যালু 15 হয় তবে 2.25, 0.225 মান কত হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করে করি, প্রথমে আমরা কিছু দেখব না, প্রথমে আমরা এই প্রতিটার ভ্যালু 15 করে আমরা লিখতে থাকবো, অর্থাৎ 15 + 15 + 15, এইভাবে একটু জায়গা ছেড়ে ছেড়ে লিখব 15। এবার দেখো যদি রুটের মধ্যে দশমিকের পর দুটো সংখ্যা হয় তাহলে বাইরে বেরিয়ে এসে দশমিকের পর একটা সংখ্যা হবে, যদি রুটের মধ্যে দশমিকের পর 4টা সংখ্যা হয় তাহলে বাইরে বেরিয়ে এসে দুটো হবে, মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে এখানে নিচে দশমিকের পর একটা সংখ্যা হবে, এদিকে দশমিকের পর 4টা সংখ্যা আছে, তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা হবে, এদিকে দশমিকের পর 6টা, তাহলে এদিকে দশমিকের পর 3টে, তাহলে 3টে করতে গেলে আমাদের কি করতে হবে এক্সট্রা আমাদের একটা শূন্য দিতে হবে, তাহলে 0.015।
এবার এই তিনটে যোগ করে দাও, তাহলে 1.5, তারপরে হচ্ছে 0.15 আর একটা হচ্ছে 0.015, এটাকে যোগ করলে কত হবে? তাহলে এদিকে হচ্ছে 5, 5 আর 1 6, 5 আর 1 6, এদিকে 1.665। কোশ্চেন 15, ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। এবার যখন আমরা নিচের তিনটে দেখে, আমরা প্রথমে যদি নিচের তিনটে সহজ থাকতো তবে আমরা এলসিএম থেকে করতাম, কিন্তু এখানে নিচের তিনটে কঠিন, তবে কোনাকুনি গুণ করে আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে এখানে 16/19 এটাকে এখানে লিখলাম, আর এদিকে কত আছে? এই 14/17, এটাকে আমরা কোনাকুনি গুণ করব। 19-এর সাথে যদি 14 গুণ করি তাহলে কত হবে? 266। ঠিক আছে, আর 17-র সাথে 16 যদি গুণ করি তাহলে কত হবে? 272। এবার দেখো কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে এইটা আমাদের বড়, মানে এই 16/19টা আমাদের বড়, এই 266 এটা আমাদের ছোট, মানে এটা ছোট। এবার ছোটোর সাথে এই পরেরটার আবার আমরা পার্থক্য করব। ঠিক আছে, এটাকে কোনাকুনি গুণ করলাম। এবার আমাদের কত হচ্ছে? ছোটোর সাথে তার পাশেরটাকে 14/17, আর একটা কত হচ্ছে? 12/18 আছে। এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে 17-র সাথে যদি 12 গুণ করি তাহলে হবে কত? 204। 18-র সাথে যদি 14 গুণ করি তাহলে কত হবে? 252। এবার এটার মধ্যে দেখো কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে এইটা বড় আর এটা হচ্ছে ছোট, তাহলে এইটা বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে এখানে আমাদের কি বলা আছে দেখো, যে ঊর্ধ্বক্রমে সাজান মানে কি? আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে, ছোট থেকে বড়। তাহলে ছোট কোন সংখ্যা? আমাদের এইটা ছোট পেলাম সব থেকে, তাহলে এখানে আমরা প্রথমে 12/18টাকে লিখব, তাহলে 12/18 লিখলাম। তারপরে কত? তারপরে হচ্ছে তার থেকে বড়কে, তার থেকে মাঝের এইটা আমাদের পড়ছে, মানে এর থেকে এটা ছোট আর এর থেকে এটা বড়, মানে এটা আমাদের মাঝের সংখ্যা পড়ছে, মাঝের ভগ্নাংশ, তাহলে 14/17। আরেকটা সব থেকে বড় তাহলে কোনটা? তাহলে 16/19, অর্থাৎ অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দুটি ট্রেন যথাক্রমে স্টেশন এ ও বি থেকে একই সঙ্গে একই অন্যের দিকে যাত্রা শুরু করে, যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা ও 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। যখন তারা একে অন্যের সঙ্গে দেখা হয় তখন দেখা যায় যে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের তুলনায় 120 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। তবে স্টেশন এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। তাহলে এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। দুটি ট্রেন, অর্থাৎ একটা T1 ধরলাম আর T2 ধরলাম, যখন পরস্পরের সাথে মিলিত হয়েছে, এখানে যেমন এই লাইনটা আছে, যারা একে অন্যের সঙ্গে যখন দেখা হয়, মানে এই স্থানটায় দেখা হয়েছে, এই স্থানটা ধরে নিলাম এইচ ঘন্টায় দেখা হয়েছে। তাহলে 10 যে ডিস্টেন্স কত হবে? 10 ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। স্পিড বলা আছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এদিকে টাইম হচ্ছে এইচ, অর্থাৎ 50 ঘন্টা। 50 ইন্টু ঘন্টা মানে কি? টোটাল টাইম অন ডিস্টেন্স, মানে এখানে গতিবেগের সাথে টাইম গুণ করলাম বলেই তো ডিস্টেন্স পাবো। 10 এর ডিস্টেন্সটা কত পাবো? তাহলে 10 এর ডিস্টেন্স হচ্ছে 60 ঘন্টা, অর্থাৎ 60H, এটা হচ্ছে 2 নম্বর ট্রেনের ডিস্টেন্স। এবার বলা আছে এই দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের তুলনা মানে কি? আমাদের পার্থক্য। তাহলে এই দুটো ট্রেনের পার্থক্য কত? দুটো ট্রেনের পার্থক্য হচ্ছে 10 ঘন্টা। ঘন্টা মানে কি? এটা তোমরা সময় ভাবেও না, টাইমটাকে আমি টি ধরেছি, এই টাইমটাকে এইচ ধরেছি। তাহলে এইচ যখন ধরছি মানে এটা দূরত্ব, এদের তুলনা আমাদের কত হলো? 10H, এটা হচ্ছে আমাদের তুলনা। কিন্তু এখানে বলা আছে 120 কিলোমিটার তুলনা, তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত? 120 কিলোমিটার। তাহলে এইচের ভ্যালু কত? তাহলে এই 0 কেটে দাও, তাহলে এখানে আমাদের হচ্ছে 12। তাহলে এখানে টাইমটা কত পেলাম? 12 ঘন্টা। ঠিক আছে, এইচের ভ্যালু কত পেলাম? 12। তাহলে এইচ মানে সময় ধরেছি, ঘন্টা, তাহলে এটা আমরা কত পেলাম? 12 ঘন্টা, যে 12 ঘন্টায় তারা মিলিত হয়েছে। এবার এখানে বলা আছে টোটাল দূরত্বটা কত। তাহলে এখানে 10 টোটাল দূরত্বটা আমরা কি করে পাবো? যে 10-1 প্লাস 10-2, দুটিও ট্রেনের গতিবেগ, 10-1 এর ডিস্টেন্স প্লাস 10-2 এর ডিস্টেন্স যোগ করলে আমরা টোটাল দূরত্বটা পাবো। তাহলে 10-1 এর ডিস্টেন্স, তাহলে এখানে 50 গণিত এইচের ভ্যালু কত পেয়েছি? 12, তাহলে ইন্টু 12 প্লাস 60 গণিত এইচের ভ্যালু কত পেয়েছি? 12,
তাহলে 5 বারং 60 অর্থাৎ এদিকে 600 আর 6 বারং 72 720। তাহলে এদিকে যোগ করলে কত হবে 1320। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এত কিলোমিটার হয়ে যাবে টোটাল দূরত্ব। 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে দ্রুতগামী ট্রেন 3 ঘন্টা কম সময় নেয় ধীরগামী ট্রেনের তুলনায়। 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়। তো এই রিডিংটা একটু অন্যরকম হবে, মানেটা যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়, তবে ধীর ট্রেনের গতিবেগ কত? তাহলে একটা আমরা ফাস্টেস্ট ট্রেন ধরলাম আর একটা হচ্ছে লোয়েস্ট ট্রেন ধরলাম, মানে যার স্পিডটা কম সেটাকে এল ধরলাম লোয়েস্ট আর ফাস্টেস্ট। তাহলে এখানে লোয়েস্ট ট্রেনের ধীরগামী ট্রেনের গতিবেগ কত বলেছে, তাহলে এক্স কিলোমিটার। তাহলে এখানে দ্রুতগামীটা কত হবে, তাহলে এক্স প্লাস 10 হবে, কারণ এই ধীরগামীর থেকে তো বেশি হতে হবে। তাহলে এখানে এক্স প্লাস 10, এটা হচ্ছে দ্রুতগামী ট্রেনের গতিবেগ। এবার টাইমের পার্থক্য, মানে কম সময় নেই বলা আছে, মানে কম বা বেশি বলা থাকুক, মানে আমাদের পার্থক্য। আর টাইমের পার্থক্য, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত, 600 কিলোমিটারের দূরত্ব, তাহলে এদিকে হচ্ছে 600 বাই এক্স মাইনাস কত, এদিকে হচ্ছে কত 600 বাই এক্স প্লাস 10। মানে এদিকে ধীরগামী ট্রেনের টাইম হচ্ছে এইটা আর দ্রুতগামীর টাইম হচ্ছে এইটা, আর এটার পার্থক্য বলা হচ্ছে 3 ঘন্টা। তাহলে এটাকে আমরা এক কাজ করব, অপশন টেস্ট করব, না হলে আমাদের এক্সের স্কোয়ার চলে আসবে। তাহলে প্রথম অপশন হচ্ছে কত 30, তাহলে ওপরে 600 তলায় 30, ওপরে 600 তলায় 30, 600 তলায় 30, এটাকে কাটা দিলে কত হবে 20। আর এদিকে মাইনাস ওপরে 600 তলায় 30 আর 10 যোগ করলে 40, তাহলে 600 তলায় 40 মানে কত 15। তাহলে এখানে 5 হচ্ছে, কিন্তু আমাদের আসতে হবে 3। তাহলে অপশান বিটা ধরি, তাহলে ওপরে 600 তলায় এক্সের ভ্যালু 40 মাইনাস ওপরে 600 আর এদিকে এক্স প্লাস 10 আর 40 প্লাস 10 50। তাহলে এদিকে কত হচ্ছে 4 15 60 আর এদিকে কত হচ্ছে 5 12 60। তাহলে 15 থেকে 12 মাইনাস করলে 3 হয়, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে। তাহলে এখানে আমাদের অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 18, এ বাই বি ইকুয়াল টু 4/5 এবং বি বাই সি ইকুয়াল টু 15/16, তবে এইটার ভ্যালু কত হবে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেখতে হবে বি, দেখো সমান করতে হবে। এখানে বি আছে, বি ইকুয়াল টু 5 আছে, আর এখানে বি ইকুয়াল টু 15 আছে, তাহলে বিটাকে আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে কি করব, এইদিকে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 5 15 হলো। তাহলে নিচে গুণ করলে ওপরেও গুণ করতে হয়, আর এইদিকে 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে এ এর ভ্যালু কত পেলাম, তাহলে এ এর ভ্যালু পেলাম 3 4 12, বি এর ভ্যালু কত পেলাম 15কে 15, আর সি এর ভ্যালু কত পেলাম হচ্ছে 16। এবার এখানে বলা আছে সি এর স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার, তাহলে সি এর স্কোয়ার মানে 16র স্কোয়ার, তাহলে 16র স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার, এ এর স্কোয়ার হচ্ছে 12র স্কোয়ার। তলায় কত, তলায় হচ্ছে সি এর স্কোয়ার অর্থাৎ 16র স্কোয়ার প্লাস 12র স্কোয়ার। তাহলে 16র স্কোয়ার কত হয় 256 মাইনাস 12র স্কোয়ার কত হয় 144, এদিকে 256 প্লাস 144। তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, আর এদিকে 1 112 উপরে হচ্ছে, আর তলায় কত 90 100 300 400। এটা যদি 4 দিয়ে কাটা দিই, তাহলে 4 দিয়ে কাটা দিলে 4 দুগুণে 8, 4 8 32, 4 দিয়ে কাটা দিলে 100, 4 দিয়ে কাটা দিলে 4 7 28, 4 দিয়ে কাটা দিলে 4 25 100। তাহলে 7/25 অপশান ডি এটার আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 19, এতে 10% অ্যাসিড আছে, বিতে 10% অ্যাসিড আছে, 30% অ্যাসিড আছে, কোন অনুপাতে মিশ্রণ করলে এ বির সঙ্গে মিশিয়ে এক মিশ্রণ পেতে হবে যেখানে 25% অ্যাসিড বর্তমান? তাহলে এতে একটা অ্যাসিড আছে, বিতে একটা অ্যাসিড আছে, তাহলে এর অ্যাসিড কত 10% অ্যাসিড, বি এর অ্যাসিড কত 30% অ্যাসিড। আর দুটোকে যখন মিশাচ্ছে অর্থাৎ এ কে বি এর সঙ্গে মিশাচ্ছে তখন অ্যাসিডের পরিমাণ হচ্ছে 25%। তাহলে এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। 30 থেকে 25 মাইনাস করলে কত হবে 5, আর 25 থেকে 10 মাইনাস করলে কত হবে 15। 5 দিয়ে কাটা দিলে 5 একে 5, 3 5 15। তাহলে কোন অনুপাতে মেশাতে হবে, 1:3 অনুপাতে মেশাতে হবে।
কোশ্চেন 20, অনামিকা সাহিনা মৌসুমি একটি কাজ সম্পূর্ণ করে যথাক্রমে 50 দিন, 75 দিন ও 20 দিনে। তারা একসঙ্গে কাজ শুরু করার 4 দিন পরে মৌসুমি কাজ ছেড়ে দেয়। বাকি কাজটি অনামিকা ও সাহিনা শেষ করে কত দিনে? তাহলে প্রথমে অনামিকাটাকে এ ধরলাম, সে কাজটা করে কত দিনে? 50 দিনে। ঠিক আছে, তারপর হচ্ছে সাহিনা কাজটা কত দিনে করে? 75 দিনে। তাহলে এখানে এই সাহিনা কাজটা করে 75 দিনে, আর এদিকে আরেকজনকে মৌসুমি কাজটা করে কত দিনে? 20 দিনে। টোটাল কাজের ইফিসিয়েন্সি কত? টোটাল কাজের ইফিসিয়েন্সি 50, 75 আর 20 লসাগু, অর্থাৎ কত হবে? 150 দিয়ে তো 20 কাটবে না, তাহলে হবে 300। ঠিক আছে, তাহলে 300 হলো কি? 300 হলো এই তিনটে লসাগু হলে এই এ এর ইফিসিয়েন্সি কত হবে? তাহলে 300কে 50 দিয়ে ভাগ করলে কত হবে? 6। বি এর ইফিসিয়েন্সি কত হবে? 4। আর এই এম এর ইফিসিয়েন্সি কত হবে? 15। এবার এখানে দেখো, তারা একসঙ্গে কাজ শুরু করে এবং 4 দিন পরে মৌসুমি কাজ ছেড়ে দেয়। তারা একসঙ্গে কাজ শুরু করেছে, ঠিক আছে, 4 দিন পরে মৌসুমি কাজ ছেড়েছে, তাহলে 4 দিন কিন্তু তারা একসঙ্গে 3 জনে মিলে কাজ করেছে। তারপরে ওই 4 দিন পরে তখন মৌসুমি কাজ ছেড়েছে, তাহলে একসঙ্গে তারা 4 দিন কিন্তু কাজ করেছে। আর একসঙ্গে তাদের ইফিসিয়েন্সি কত হবে? তাহলে এ প্লাস এস প্লাস এম, তাদের 3 জনের ইফিসিয়েন্সি 6 4 10 25 ইউনিট। 25 ইউনিট করে তারা কিন্তু 4 দিন একসঙ্গে কাজ করেছে, অর্থাৎ 4 25 100 ইউনিট কাজ করে নিয়েছে। বাকি আছে কত? তাহলে এখানে 100 মাইনাস করে দাও, বাকি আছে আর 200 ইউনিট কাজ। তাহলে এই 200 ইউনিট কাজ যখন বাকি আছে, ওই 4 দিন পরে তখন মৌসুমি কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এই মৌসুমি কী করলো? কাজ ছেড়ে দিয়েছে। বাকি কাজটা কে করবে? অনামিকা আর সাহিনা মিলে। তাহলে অনামিকা আর সাহিনার ইফিসিয়েন্সি কত? তাহলে অনামিকা প্লাস সাহিনা, এদের ইফিসিয়েন্সি 6 আর 4 হচ্ছে 10 ইউনিট। তাহলে এরা 10 ইউনিট করে এই 200 ইউনিটের কাজটা কত দিনে শেষ করবে? তাহলে এই 0 0 কাটা যাবে, সমান হচ্ছে 20 দিনে কিন্তু তারা শেষ করবে, যেটা অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। যে অনামিকা ও সাহিনা শেষ কাজটা কত, মানে শেষ করবে কত দিনে, বাকি কাজটা সেটা হবে 20 দিনে। 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4 এইভাবে আছে। তাহলে প্রথমে এটাকে যদি সলভ করি, তাহলে 3-একে 3, এটার সাথে এটা গুণ করতে হয়, আর এখানে যোগ আছে, অর্থাৎ ওপরেরটাকে যোগ করতে হয়। তাহলে 3-একে 3 আর 1 যোগ করলে কত হবে? 4/3। তাহলে এখানে আমরা লিখলাম কত? 4/3। এবার এর মাঝে কিছু নেই, মানে কি আছে? গুণ চিহ্ন আছে, ঠিক আছে। এবার একই রকমভাবে এটাকে করবো, তাহলে 4-একে 4, 1-এ 5/4, তাহলে এদিকে লিখলাম 5/4 গণিত। আবার এদিকে হচ্ছে 5-একে 5 আর 1-এ হচ্ছে 6/5। এইভাবে আমাদের কতটা আছে? একই রকমভাবে n এর সাথে 1 গুণ করলে n হবে, তার সাথে 1 যোগ করলে n প্লাস 1 হবে। তলায় কত? তলায় হচ্ছে n। এবার আমাদের এই একটা সিরিজ ফলো করছে, দেখো, এই ওপর নিচ কাটাকুটি যাবে, এই ওপর নিচ কাটাকুটি যাবে, তাহলে এইভাবে কাটতে কাটতে চলে যাও। তাহলে এখানে ওপরে 6 আছে, তাহলে এর ডট ডট দেওয়া আছে, মানে নিচে নিশ্চয়ই 6 আছে। তাহলে এর ডট ডট, এর আগেও কিছু সংখ্যা আছে, তাহলে এর আগে ওপরে n ছিল, ওপর আর নিচ কাটাকুটি যাচ্ছে। তাহলে এখানে আমাদের পড়ে আছে কত? ওপরে n প্লাস 1 পড়ে আছে, তলায় আমাদের 3 পড়ে আছে, ঠিক আছে। n প্লাস 1/3, এটাই আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 22, 26টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয় এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়। যদি কোনো প্রার্থী সবগুলি প্রশ্নের উত্তর করে 0 পেয়ে থাকে, তাহলে সে কতগুলি প্রশ্নের উত্তর করেছিল? তাহলে এখানে রাইট আর একটাকে রং ধরলাম। তাহলে এবার ধরলাম সে সঠিক, টোটাল কতটা কোশ্চেন আছে? 26টি, টোটাল কোশ্চেনটা হচ্ছে 26টি। এটাকে আমরা এইভাবে লিখছি, সে ঠিক করলে কত পাবে? রাইট করলে পাবে সঠিক উত্তরের জন্য 8 নম্বর পাবে, আর ভুল উত্তরের জন্য সে কত পাবে? সে ভুল উত্তরের জন্য 5 নম্বর কিন্তু কাটা হবে। তাহলে এখানে আমরা -5 দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার দেখো, এই অঙ্কটা কিন্তু তোমাদের চাকরির পরীক্ষার সাথে, মানে চাকরির পরীক্ষাতে যেরকম কনসেপ্ট, সেই কনসেপ্ট, যে 100টা কোশ্চেন থাকে WPPতে, তারপর সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হয়, ভুল উত্তরের জন্য 0.5 করে কাটা হয়। এবার তুমি হয়তো এই 50 নম্বর পেলে, তবে সঠিক উত্তর তুমি কটা করেছিলে, এই টাইপের। তাহলে এখানে আমি সব উত্তর করে কত পেয়েছিলাম? মার্কস পেয়েছি কত? 0 বলা আছে, ঠিক আছে, 0। তাহলে দেখো, ধরলাম যে রাইট করেছে এক্সট্রা,
ঠিক আছে, সবগুলি প্রশ্নে সঠিক করেছিল কটা, এখানে কোশ্চেন চেয়েছে, তাহলে ধরলাম এক্সটা, তাহলে সে ভুল কটা করবে, তাহলে টোটাল কোশ্চেন ছিল 26টা, 26টার মধ্যে সে এক্সটা ঠিক করেছে, তাহলে বাকিটা সে ভুল করেছে, তাহলে 26 মাইনাস এক্স এটা সে ভুল করেছে। যদি তোমাকে বলি যে টোটাল হচ্ছে কোশ্চেন দেওয়া আছে হয়তো 100টা, তুমি 50টা রাইট করেছো, ঠিক আছে, 50টা রাইট করেছো বা তুমি 40টা রাইট করেছো, তাহলে তুমি ভুল কটা করেছো, তাহলে 100টা কোশ্চেনের মধ্যে 40টা ঠিক করেছো, তাহলে এখানে 100 মাইনাস 40 এই অর্থাৎ 60টা তুমি ভুল করেছো। এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করলাম যে এক্সটা যদি আমি ঠিক করি তাহলে ভুল করব বাকিটা 26 মাইনাস এক্স। ঠিক আছে, এবার সঠিক উত্তরের জন্য তুমি 8 নম্বর করে পাবে। তাহলে এক্সটি কোশ্চেন করেছো, তাহলে তুমি 8 নম্বর করে পেলে কত করে পাবে, 8x পাবে। ঠিক আছে, যে তুমি এক্সট্রা কোশ্চেন করেছো, ধরো তুমি 40টা ঠিক করেছো, একটা ভুলের জন্য তুমি একটা ঠিকের জন্য 2 করে পাবে, তাহলে 40টা কোশ্চেনের জন্য তুমি কত পাবে, 80 পাবে, মানে 40-এর সাথে এই 2টা গুণ করলাম। ঠিক একই রকমভাবে তুমি ঠিক করলে এখানে 8 পাবে, তাহলে এক্সটি ঠিক করেছো, তাহলে 8x নাম্বার পেয়েছো। আর ভুল কত হয়েছে, তাহলে এখানে এই ভুল হয়ে যাবে কত, তাহলে 26 মাইনাস এক্স ইন্টু ভুল হলে কাটা যাবে 5 নম্বর করে, তাহলে এখানে 5 এটাকে গুণ করো, তাহলে 5 কুড়ি 100, 130 মাইনাস হচ্ছে কত 5x, এটা তোমার ভুল হবে। এবার তুমি এতটা ঠিক করেছো, এবার নেগেটিভ কথাটার অর্থ মানে যখন কাটা যাবে মানে কি, তুমি এই যে এই কোশ্চেনটা ভুল হয়েছে মানে তুমি যত নাম্বার পেয়েছো সেখান থেকেও সে মাইনাস করবে। ধরো যেমন চাকরির পরীক্ষাতে কী হয়, তুমি 30 নম্বর তুলেছো, এবার হয়তো বেশি ভুলের জন্য তুমি হয়তো 5 ভুল করেছো, এই 30 নম্বর থেকে কিন্তু 5টা কাটা যাবে। তাহলে এখানে 8x যে রাইট করেছে, এই 8x রাইট করেছে, এখান থেকেই তার আবার এই নেগেটিভটা কাটা যাবে যে 130, এবার এই মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস। ঠিক আছে, 5x। তাহলে এখানে আমরা কেন বিয়োগ করলাম বুঝতে পারলে, কারণ এখানে যেটা ভুল হয় সেই ভুলটা তোমার রাইট থেকে কিন্তু নাম্বার কেটে নেয়, তাহলে এই জন্য আমরা কিন্তু মাইনাস করলাম। এবার এই নম্বর করে টোটাল সে কত নম্বর পেয়েছে, টোটাল মার্কস সে পেয়েছে 0। ঠিক আছে, তাহলে 8x আর 5x যোগ করলে কত হবে 13x, আর এই মাইনাস 130 সমানের এদিকে গেলে হবে প্লাস 130। তাহলে এদিকে এই 13 দিয়ে কাটা দিলে কত হবে 10, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু আমরা 10 পেলাম। তাহলে সঠিক উত্তর করেছিল কটা, সঠিক উত্তর করেছিল 10টা। ঠিক আছে, এক্স ধরেছিলাম, তাহলে সঠিক উত্তর 10টা, অপশান বি এইটার কিন্তু সঠিক অ্যান্সার। কোশ্চেন 23, এই কোশ্চেনটা ভুল আছে যে কিসের মান বের করব, কোথাও কিছু দেওয়া নেই, এখানে হয়তো কোনো জায়গাতে এক্স থাকতো তাহলে হয়তো অ্যান্সারটা বের করা হতো, নাহলে এখানে কিসের অ্যান্সার বের করব, তাহলে এই অঙ্কটা কিন্তু একটু ভুল দেওয়া আছে। একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর গড় বয়স 25.8 বছর। শ্রেণীতে ছাত্রদের গড় বয়স হলো 26.4 বছর এবং ছাত্রীদের গড় বয়স হলো 25.4। ছাত্রদের গড় বয়স কত, এত, ছাত্রীদের গড় বয়স হচ্ছে এত। শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত, তাহলে এখানে ছাত্রদের গড় বয়স বলা আছে, ছাত্রীদের গড় বয়স বলা আছে, তাহলে এখানে আমরা লিখলাম বয়েজ অনুপাত গার্লস। বয়েজ কত বলা আছে 26.4, গার্লস কত বলা আছে 25.4, আর টোটাল ছাত্রছাত্রীর গড় বয়স কত বলা আছে 25.8। তাহলে এটাকে আমরা মাঝে লিখব, এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। ঠিক আছে, এবার প্রতিটাতেই দেখো দশমিকের পর একটা করে সংখ্যা আছে, তাহলে প্রতিটাতেই যখন একটার আগে করে দশমিক আছে তাহলে এই দশমিকটাকে আমরা উঠিয়ে দিই যখন প্রতিটাই মিলে গেছে। আর যদি হয়তো কোনোটাতে একটা দুটো এইভাবে থাকতো তবে আমরা কাটতে পারতাম না, তবে তখন আমরা 100 দিয়ে ভাগ করে সেটাকে সমানে আনতাম। ঠিক আছে, প্রতিটাই একটার আগে করে দশমিক ছিল তাই কাটলাম, এটা মাথায় রেখে। তাহলে এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব, কারণ ছাত্রছাত্রীর গড় বলা আছে, তাহলে এখানে মাঝে লিখলাম, ছাত্র বলা আছে, ছাত্রী বলা আছে। এবার এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করলে কত হবে 58 থেকে 54 বাদ দিলে কত হবে 4, আর এদিকে 58 থেকে 64 বাদ দিলে কত হবে 6। তাহলে 2 দিয়ে কাটা দিলে 2 আর 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে 2:3 এই ছাত্রছাত্রীর যে সংখ্যার অনুপাত সেটা হবে 2:3।
একটি মিলে 600 জন পুরুষ ও 400 জন মহিলা শ্রমিক আছে। তাদের দৈনিক গড় বেতন 25.50 টাকা। যদি একজন মহিলা একজন পুরুষের থেকে 5 টাকা কম পান তাহলে পুরুষ ও মহিলার দৈনিক বেতন কত টাকা? তাহলে এখানে আমরা একদিকে ম্যান লিখলাম, একদিকে ওম্যান লিখলাম। এবার কি বলা আছে, একজন মহিলা পুরুষের থেকে 5 টাকা কম পাচ্ছে। তাহলে পুরুষ যদি x টাকা পায় তাহলে মহিলা কত টাকা পাবে? তাহলে x মাইনাস 5 টাকা পাবে। ঠিক আছে, x মাইনাস 5 টাকা পাবে। এবার এটা হচ্ছে আমাদের টাকা অর্থাৎ প্রাইসের রেশিও। তাহলে এখানে এবার 600 জন পুরুষে কত টাকা পাবে? তাহলে x টাকা করে যদি পাই তাহলে 600 জন পুরুষে 600x টাকা পাবে। এবার এটা কেন কি করে হলো দেখো, ধরো 5 জন পুরুষ আছে, ঠিক আছে, 5 জন ম্যান আছে। যদি তুমি বলো যে একজন তারা 10 টাকা করে পায়, তাহলে 5 জন মানুষে কত টাকা পাবে? মানে একজন 10 টাকা করে পায়, বা টোটাল 10 জন পুরুষ আছে 5 টাকা করে পায়, এইভাবেও করতে পারো। কিংবা হয়তো টোটাল 5 জন পুরুষ আছে 10 টাকা করে পায়, তাহলে টোটাল কত পাবে? 50 টাকা পাবে। এই কনসেপ্টেই আমরা এখানে ইউজ করলাম যে 6 টাকা x টাকা আছে, 600 জন পুরুষে 600x টাকা পাবে। মহিলা কতজন ক টাকা পাবে? তাহলে এবার এটার সাথে মহিলা গুণ করো। তাহলে এখানে 400 জন মহিলা আছে, তাহলে 400-র সাথে x গুণ করলে প্রথমে হবে আমাদের কত? 400x মাইনাস 400-র সাথে 5 গুণ করলে হবে 2000। তাহলে 600x টাকা আর এদিকে 2000 টাকা। টোটাল কত টাকা পাচ্ছে দেখো, কারণ এখানে আমাদের দৈনিক গড় বেতন বলা আছে এত, তাহলে মোট বেতন কত হবে? তাহলে গড়ের সাথে যখন নাম্বার গুণ করব তখন আমরা কি পাবো? টোটালটা পেয়ে যাব। তাহলে টোটালটা বের করব। অ্যাভারেজ কত আছে? 25.50। তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে এখানে একের পর দুটো শূন্য দিয়ে ভাগ করলাম। এর সাথে কি করব? নাম্বার গুণ করব। টোটাল নাম্বার কত আছে? 600 জন পুরুষ আর 400 জন পুরুষ আর 400 জন মহিলা, টোটাল হচ্ছে 1000 জন। তাহলে এটাকে কেটে দাও, তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে এদিকে 25 255 আর এদিকে দুটো শূন্য, 25,500 টাকা। টোটাল কত টাকা হচ্ছে? এখানে গড় বেতন এত টাকা, তাহলে মোট বেতন হচ্ছে 25,500 টাকা পেলাম। আর এখানে পুরুষ আর মহিলা মিলে কত টাকা পাবো? তাহলে এখানে পুরুষ আর মহিলা মিলে এটাকে যোগ করো, তাহলে এদিকে হচ্ছে 600x প্লাস 400x মাইনাস 2000, এইটা ইকুয়াল টু কত? টোটাল টাকাটা হচ্ছে আমাদের 25,500 টাকা। তাহলে 600x আর 400x যোগ করলে কত হবে? 1000x। এটা ইকুয়াল টু কত? মাইনাসটা এদিকে কি হয়ে যাবে? প্লাস 2000 হয়ে যাবে, এদিকে মাইনাসটা এদিকে হয়ে যাবে প্লাস 2000। তাহলে এদিকে যোগ করলে কত হবে? 005 27,500। তাহলে এইটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এদিকে দেখো দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা যাবে। তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে 275, এই এক্সটা 10টা এদিকে গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে নিচে একটা শূন্য আছে, তাহলে ওপরে এক ঘর আগে দশমিক যাবে, তাহলে 27.5। তাহলে এখানে আমাদের বলা আছে তাহলে পুরুষ ও মহিলার দৈনিক বেতন। তাহলে পুরুষের দৈনিক বেতন কত? 27.50, অর্থাৎ এই অপশান বিতেই আছে। তাহলে পুরুষের দৈনিক বেতন হচ্ছে 27.50 টাকা। ঠিক আছে, 27.50। আর মহিলার যদি বলে তাহলে কি করতে হবে? এই 27.5 থেকে এই 5টা আমাদের মাইনাস করতে হবে। তাহলে কত হবে? 22.5। 22.5, অপশান বি এটা আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 26, x পাওয়ারে a বাই x পাওয়ারে b, তার পাওয়ারে আছে a প্লাস b, এইভাবে আমাদের মান আছে, সমান কত হবে? তাহলে এইটাকে যদি আমি ওপর আর নিচটাকে যদি এইটাকে যদি উঠাতে চাই, তাহলে এই x আছে, এই a প্লাস b এটা আমাদের মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, a মাইনাস b, মানে এখানে যদি তোমার কোশ্চেনে যদি একটু ঘুরিয়ে থাকে যে x মাইনাস a মাইনাস b যদি দেওয়া থাকতো, তাহলে এটাকে লিখতে পারতাম x বাই a, আর একটাকে লিখতে পারতাম x বাই b, মানে x পাওয়ারে b। ঠিক আছে, এখানে যদি লেখা থাকতো x c মাইনাস a, তাহলে এখানে লিখতাম x পাওয়ারে c, আর এদিকে x পাওয়ারে a, এইভাবে লিখতাম। এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে a আর bটাকে এই যদি সমান এখানে সাইন থাকে, এখানে x আছে এখানে x আছে, তবেই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। এবার এখানে a মাইনাস b হলো, আর এদিকে তার ওপরে তো আবার a প্লাস b ছিল, তাহলে এদিকে আমরা a প্লাস b লিখলাম।
একইভাবে আমরা এখানে লিখব যে এক্স, এখানে বি আর সি আছে, তাহলে এটাকে বি মাইনাস সি লিখবো পাওয়ারে। তার পাশে আবার আছে আমাদের কত, বি প্লাস সি আছে। এদিকে এক্স আছে, এবার সি মাইনাস এ, এবার এদিকে আছে আমাদের কত, সি প্লাস এ। তাহলে এবার দেখো এটা একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি এর ফর্মুলা আছে, এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার লিখলাম, তারপরে এক্স বি এর স্কোয়ার মাইনাস সি এর স্কোয়ার, আর এদিকে হচ্ছে এক্স সি এর স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার। এবার এখানে যদি আমাদের ধরো কীরকম, ধরো এক্সের পাওয়ারে এ থাকে গণিত, এক্সের পাওয়ারে বি থাকে, সেটাকে আমরা লিখতে পারি এই এক্স আর এক্স গুণ করলে এটা এক্স হবে, আর পাওয়ার এটা আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এখানে এই এক্স আর এক্স গুণ করলে আমাদের এদিকে এক্স হবে, কিন্তু পাওয়ারে কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার মাইনাস সি এর স্কোয়ার। এবার এটাকেও গুণ করে নেব, তাহলে এটাকেও গুণ করলে কি হবে, তাহলে এটার সাথে এবার এটি গুণ করলে সেই এক্সই হবে, পাওয়ারটা শুধু প্লাস হয়ে যাবে, তাহলে সি এর স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার। তাহলে এটাকে যদি এবার আমরা সলভ করি, তাহলে এখানে দেখো এ এর স্কোয়ার প্লাস আর মাইনাস কাটা গেল, এখানে মাইনাস প্লাস সব কাটা গেল, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কোনো কারো পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান হবে আমাদের 1, অপশান অপশান ডি। একটি কফি মেকার মেশিন 20% লাভে বিক্রি করা হলো। যদি মেশিনটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা কমানো হয় তবে 5% বেশি লাভ হবে। তাহলে কফি মেকারটির প্রকৃত ক্রয় মূল্য কত? এটাকে আমরা কি করব, অপশন টেস্ট করব। প্রথমে 450 নিয়ে করব না, এই 500 600 400 এগুলো নিয়ে যদি অঙ্কটা করি তাহলে তাড়াতাড়ি অপশন টেস্ট হবে। প্রথমে 600 টাকা ধরছি, তাহলে প্রথমে ক্রয় মূল্য ধরলাম 600 টাকা, ঠিক আছে। 600 টাকার 20% লাভ করলো, তাহলে 600 টাকার 20% লাভ মানে কত, এই 600 টাকার 20% লাভ মানে কত, 120/100, তাহলে 6 বারং 72, 720 টাকা। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ সে বিক্রি করেছে 720 টাকায়, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় 100 টাকা করে কমালো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা কমলে কত হবে, 500, আর এটা হবে 620। তবে 5% বেশি লাভ হতো, মানে 20%-এর জায়গায় 5% বেশি, মানে সেখানে আমাদের হতে হবে লাভ কত, 25%। 5% বেশি মানে 25% লাভ। তো এখানে আমরা দেখব কত পার্সেন্ট লাভ হলো, 500 থেকে 620 অর্থাৎ 120 টাকা লাভ। তাহলে পার্সেন্টেজ লাভ বের করতে গেলে তলায় ক্রয় মূল্য লিখতে হয়, ইন্টু পার্সেন্টেজের জন্য 100, তাহলে দিকে হচ্ছে 5 দুগুণে 10, 4 5 20, তাহলে 24% হচ্ছে, কিন্তু আমাদের এখানে আসতে হবে 5% বেশি অর্থাৎ 25%, তাহলে এই অপশান আমাদের হবে না, ঠিক আছে, এই অপশান হবে না। অপশান এবার আমরা সিটাকে দেখব, যে ক্রয় মূল্যটাকে আমরা 500 টাকা ধরলাম, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে, 500 টাকার 20% লাভ মানে কত, তাহলে 500 টাকার 20% লাভ, তাহলে 120/100 অর্থাৎ 600 টাকা। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি যে বিক্রয় মূল্যটা হচ্ছে 600 টাকা। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কমাচ্ছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা কমায় তাহলে সেটা হয়ে যাবে 400 টাকা, আর বিক্রয় মূল্য 100 টাকা কমালে সেটা হয়ে যাবে আমাদের 500 টাকা। এবার বলা আছে তাহলে 5% বেশি লাভ হতে হবে, মানে 20% ছিল, 5% বেশি মানে 25% লাভ হতে হবে। তাহলে লাভ কত হচ্ছে, এখানে আমাদের 100 টাকা লাভ হচ্ছে, তলায় ক্রয় মূল্য 400 টাকা, মানে পার্সেন্টেজ লাভ বের করতে গেলে ওপরে লাভ, তলায় ক্রয় মূল্য ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে দেখো, এদিকে এই 0 0 কাটা গেল, 4 25 সঙ্গে 100 সমান হচ্ছে 25%, তাহলে 25% লাভ, এটাই আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে আমাদের কোশ্চেনে চেয়েছে প্রকৃত ক্রয় মূল্য কত, তাহলে প্রকৃত ক্রয় মূল্য যেটাকে 500 ধরেছিলাম প্রথমে, তাহলে অপশান সি এটাই আমাদের সঠিক অ্যান্সার। 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলা আছে, ট্রেন ডিস্টেন্স সেটা বলা আছে কত, 130 মিটার, ঠিক আছে, 130 মিটার। সেতুর দৈর্ঘ্য আমরা জানি না, সেটাকে ধরে নিলাম এক্স মিটার। তাহলে এখানে ব্রিজ ডিস্টেন্স কত বলা আছে, এখানে আমাদের ধরে নিলাম এক্স মিটার।
ঠিক আছে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কী হবে, যখন এখানে এরকম লম্বা লম্বা কিছু দেওয়া থাকে, যেমন ট্রেন ব্রিজ লম্বা লম্বা, আর তারপরে দুটো ট্রেন দেওয়া থাকলেও সেটাও লম্বা লম্বা, যদি দুটো এরকম কোনো কিছু দেওয়া থাকে তাহলে টোটাল ডিস্টেন্স হয়ে যাবে কি এই দুটো ট্রেনের বা দুটো ট্রেন বা একটা ট্রেন একটা ব্রিজের যোগফল, তাহলে 130 প্লাস এক্স মিটার, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এত মিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার এখানে টাইম বলা আছে, গতিবেগ বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হয় দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের 130 প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল দূরত্ব, বাই স্পিড কত আছে, স্পিড হচ্ছে আমাদের 45 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমরা প্রতিটা এটা মিটারে ধরেছি, এটা সেকেন্ডে আছে, উত্তরও মিটারে চেয়েছে, তাহলে এখানে আমরা কি করব 5/18 দিয়ে গুণ করব, বাই 18টা উল্টে আবার উপরে চলে যাবে, তাহলে 5/18 দিয়ে গুণ করার কারণ কি, কারণ সেটা আমাদের মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল, এটা কিমি প্রতি ঘন্টা ছিল, 5/18 দিয়ে গুণ করলাম মানে সেটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। এবার এখানে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু টাইম, আর টাইম বলা আছে কত 30 সেকেন্ড, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 30। এবার এটাকে যদি কাটা দিই তাহলে 9 দিয়ে কাটা দিলে 5 9 45, 9 দিয়ে কাটা দিলে 9 দুগুণে 18, 2 দিয়ে এটা কাটা দাও 15 দুগুণে 30, ঠিক আছে, 15 দুগুণে 30, তাহলে এদিকে কত হচ্ছে এই 130 প্লাস এক্স, 130 প্লাস এক্স, আর এদিকে এই 15-র সাথে 25 গুণ করতে হবে, 5 5 25, তাহলে 5 15 75 ইন্টু 5, তাহলে 130 প্লাস এক্স এটা ইকুয়াল টু কত, 5 5 25, 5 7 35, 2 37, 375, তাহলে প্লাস 130 সমানের এদিকে গেলে মাইনাস 130 হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত 375 আছে, প্লাস 130টা এদিকে আমাদের মাইনাস 130 হয়ে যাবে, তাহলে 5 4 2 245, তাহলে এক্স ইকুয়াল টু কত 245 মিটার। এই অপশানগুলো একটু ভুল আছে, এটাকে 245 করে রাখো, ঠিক আছে, অপশান এ। দুটি সংখ্যার গসাগু 30, যোগফল এত হলে এরকম কত সংখ্যা তৈরি করা সম্ভব, মানে কত জোড়া সংখ্যা তৈরি করা সম্ভব। তাহলে গসাগু যেটা থাকে সেটাকে আমরা ধরবো, একটাকে মানে প্রথম সংখ্যাকে ধরলাম 30x আর একটা সংখ্যাকে ধরলাম 30 হয়। এবার এই দুটো সংখ্যায় যোগফল বলা আছে 270, তাহলে একটাকে 30x আর দুটো সংখ্যার যোগফল, অর্থাৎ একটা সংখ্যা 30x ধরেছি, একটা 30 হয়, এবার দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে 270 বলা আছে। এখানে যদি আমরা 30টাকে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 270, তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে 9। এবার এক্স প্লাস 9 এটাকে আমরা কতভাবে লিখতে পারি, তাহলে 1 প্লাস 8 লিখতে পারি, ঠিক আছে, 1 প্লাস 8 লিখতে পারি, 2 প্লাস 7 লিখতে পারি, তারপর 3 প্লাস 6 লিখতে পারি, 4 প্লাস 5 লিখতে পারি, তারপর 6 প্লাস আবার তো চলে আসবে ঘুরে দেখো 6, এখানে যদি 4 প্লাস 5, 5 প্লাস যদি রাখি 5 প্লাস 4 আবার সেই মানে এই ঘুরে ফিরে এটাই, আবার যদি এখানে রাখি 6 প্লাস 3 মানে ঘুরে ফিরে আবার এটা। এবার দেখো আমাদের এইভাবে লিখতে পারি, কিন্তু দেখতে হবে পরস্পর তারা যেন না ভাগ যায়, 1 আর 8 পরস্পর ভাগ যাবে না, 2 আর 7 পরস্পর ভাগ যাবে না, 3 আর 6 দেখো 3 দুগুণে 6 এটা পুরোপুরি ভাগ চলে যায়, অর্থাৎ এইটা আমরা নেব না, 4 আর 5 পরস্পর ভাগ যাবে না, তাহলে এখানে কত জোড়া সংখ্যা পাওয়া গেল, 1 2 3টে, অর্থাৎ 3 জোড়া কিন্তু সংখ্যা এরকম পাওয়া যাবে। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 5 হলে লসাগু কত হবে। তাহলে দুটি সংখ্যার অনুপাত, তাহলে একটা সংখ্যাকে 3x ধরলাম আর আরেকটা সংখ্যাকে কত x ধরলাম, 4x ধরলাম। এবার এই গসাগু 5 বলা আছে, তাহলে 3x আর 4xের গসাগু কত হয়, একটা x, মানে দুটোর মধ্যে যেটা কমন থাকে সেটাই আমাদের গসাগু, তাহলে দুটোর মধ্যে কি কমন আছে, শুধু x কমন আছে, তাহলে এটাই গসাগু, এটার ভ্যালু কত পেয়ে গেলাম 5। তাহলে সংখ্যা দুটোর লসাগু কত হবে, তাহলে সংখ্যা দুটো কি কি, একটা 3x, তাহলে 3 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 5, তাহলে 3 5 15, 4 ইন্টু এক্সের ভ্যালু কত, তাহলে 4 ইন্টু 5 অর্থাৎ 20, তাহলে 15 আর 20 লসাগু কত, তাহলে 15 আর 20 লসাগু হচ্ছে 60, ঠিক আছে, 15 দ্বারাও 60 ভাগ যাবে, 20 দ্বারাও 60 ভাগ যাবে, অর্থাৎ লসাগু হচ্ছে 60, তাহলে এখানে 60 হয়ে যাবে, অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে।
তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।